আসসালামু আলাইকুম। দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুর 2টা 10 মিনিটে বাংলাদেশে পৌঁছেছেন তিনি। এমিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছেছেন এবং এই মুহূর্তে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি বের হবেন। সেখানে হয়তো তার জন্য অপেক্ষা করছে জনতা এবং সমন্বয়করা। তাদেরকে নিয়ে তিনি বসবেন। উপদেষ্টা পরিষদের যে সদস্যবৃন্দের নাম আছে সেই নামগুলো তিনি পর্যালোচনা করবেন, কাকে রাখা যায় কাকে রাখা যায় না নিজের মতামত দেবেন। এবং 15 জন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ হতে পারে, এক দুজন কম বেশি হতে পারে। তাদেরকে নিয়ে আজ রাত 8টায় তিনি আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে উপদেষ্টাদেরকে নিয়ে তিনি শপথ নেবেন। এই কথা বলছি যখন, তখন আরেকটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে গাজীপুর কারাগারে বিদ্রোহ হয়েছে। গাজীপুর কারাগারে বিদ্রোহ হয়েছে, সেখানকার বন্দিরা বিদ্রোহ করেছেন, তারা জামিনের দাবিতে বিদ্রোহ করেছেন, মুক্তির দাবিতে বিদ্রোহ করেছেন। এবং পরবর্তীতে তারা তাদের কাপড় চোপড় লেপ তোশক ইত্যাদিতে অগ্নিসংযোগ করেছেন, পালিয়ে যাবার চেষ্টা করেছেন। সেখানে পুলিশ বা কারারক্ষী যারা ছিল তারা গুলিবর্ষণ করেছে এবং সেনাবাহিনী যাবার পরে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এটি গেল দুটি খবর। এখন যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশকে বর্তমানে একটি অস্থিতিশীল, অকার্যকর এবং অরাজক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার, সেটা দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগ এবং ভারত। প্রথমে ভারতের ব্যাপারটা দিয়ে শুরু করি, আওয়ামী লীগের ব্যাপারটাতে পরে আসছি। ভারতের ঘটনাবলী যদি একটু খেয়াল করেন, প্রথম আমরা যদি একদম শুরু করি প্রথম থেকে, যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, তার সাথে অজিত দোভালের মিটিং থেকে শুরু করে এই মিটিং এর পরবর্তী স্টেপ হিসেবে নরেন্দ্র মোদী তিনি একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন। সর্বদলীয় বৈঠক ডেকে সেখানে সবার সাথে তিনি আলোচনা করলেন, গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেই ব্যাপারগুলো জানালেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের লোকসভায় ব্রিফিং করলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এবং গণমাধ্যমে যে মন্তব্যটি করলেন সেই মন্তব্যটি হচ্ছে শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে। গণ মানুষের বিপ্লবকে তিনি আমলেই নিলেন না, এই ব্যাপারটি, এই ন্যারেটিভটি সম্পূর্ণভাবে তিনি এড়িয়ে গেলেন। তাদের দিক থেকে এড়িয়ে গেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী স্টেপগুলো যদি আমরা একটু খেয়াল করি, প্রথমত তিনি কূটনীতিক মিশনে যারা কাজ করত, সেই কূটনীতিক মিশনে কাজ করা মানুষ এবং তাদের পরিবারদের মধ্যে 204 জনকে তারা ইন্ডিয়াতে ফেরত নিয়ে গেল। উদ্দেশ্য এটা দেখানো যে বাংলাদেশ অস্থিতিশীল, এখানে ইন্ডিয়ান এই কূটনীতিক মিশনে যারা আছে তাদের নাগরিক যারা আছেন তাদের এখানে নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত, সুতরাং বাংলাদেশ এখন একটি অস্থিতিশীলতার মধ্যে চলে গিয়েছে, এই মুহূর্তে এদেরকে রাখা সম্ভব না, নিয়ে গেলেন। আচ্ছা, সেটাও মানা গেল যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে তারা যেটি করলেন সেটি হচ্ছে মণিপুরে তারা দুটি জেলায় কারফিউ দিয়ে দিল। লোকাল মণিপুর গভর্নমেন্ট, মণিপুরের স্থানীয় সরকার মণিপুরের দুটি জেলায় কারফিউ ঘোষণা করলো। কেন? মণিপুরের সাথে তো বাংলাদেশের কোনো স্থল সীমান্ত নেই। বাংলাদেশের স্থল সীমান্ত আছে মেঘালয়ের সাথে, তাও সেটি কম না, 450 কিলোমিটারের একটি লম্বা স্থল সীমান্ত আছে মেঘালয়ের সাথে। মেঘালয় সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু মণিপুর সরকার এই ধরনের পদক্ষেপ নিল। প্রশ্ন আসতেই পারে এই ধরনের পদক্ষেপ নেওয়া কেন। এরপরে যদি আসি, ভিসা সেন্টারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারত বাংলাদেশে আর ভিসা সেন্টারের কার্যক্রম চালাচ্ছে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তারও আগে বাংলাদেশে ভারতের সাথে যে রেল যোগাযোগ ছিল সেটিকে ভারত স্থগিত করলো, আমদানি রপ্তানি বন্ধ করে দিল। তাহলে আপনি এখন এই ব্যাপারগুলোকে যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে এই প্রতিটি ঘটনার কিন্তু ইন্টারন্যাশনালি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে বাংলাদেশ আসলে কতটা এখন নিরাপদ, বাংলাদেশ আসলে কতটা স্থিতিশীল, এবং এতটা অস্থিতিশীলতা বাংলাদেশের মধ্যে কেন আসলো, এই ব্যাপারগুলো নিয়ে যখন আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে, ভারত কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এইভাবে যে হাসিনা সরকারকে উৎখাত করার কারণে এই অস্থিতিশীলতা এসেছে, যে জিনিসটি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না। অর্থাৎ ছাত্র জনতার বিপ্লব যে বাংলাদেশের জন্য পজিটিভ কোনো আউটকাম নিয়ে আসছে না, তারা এই ব্যাপারটিকে প্রতিষ্ঠিত করতে চায়, সর্বতভাবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশ বিরোধী প্রচারণা, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ, সব কিছুকে হাইপ করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার একটা মাত্র মিশন এখন ভারতের। এবং কেন? কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই। আচ্ছা, আওয়ামী লীগ কি করছে এই জায়গাটি থেকে? আওয়ামী লীগের রোল প্লেটা কি? আওয়ামী লীগের রোল প্লেটা মাল্টি ফ্যাক্টোরিয়াল। তারা অনেকগুলো ফ্যাক্টর নিয়ে এখানে কাজ করছে এবং অনেকগুলো জায়গাতে তারা এই কাজগুলো করছে। প্রথমত, আপনি সোশ্যাল মিডিয়াতে যদি যান, আপনি হঠাৎ করে
সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মানুষের ব্যাপক প্রচারণা দেখবেন এই গণ আন্দোলনকে নেগেটিভ একটা ভাইব দিয়ে। এই গণ আন্দোলনের বিরুদ্ধে এই গণ আন্দোলন প্রয়োজন ছিল না, আগেই আমরা ভালো ছিলাম, এরকম ব্যাপক একটি প্রচারণা আপনি দেখবেন। এই প্রচারণাটি শুরু হয়েছে সেই মূর্তি ভাঙা থেকে, মুরাল ভাঙা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসব জায়গায় উদাহরণ টেনে টেনে তারা এই প্রচারণাগুলো চালাচ্ছেন। কিন্তু খেয়াল করবেন, এই ছাত্র আন্দোলনের উপরে আওয়ামী সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে সেটা নিয়ে কিন্তু তারা সবসময় নিশ্চুপ ছিলেন, তারা কোনো কথাই বলেননি। এখন তাদের মুরালের প্রতি দরদ উঠলে উঠেছে, মানবাধিকারের প্রতি তাদের দরদ উঠলে উঠেছে। অথচ যখন হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী দেশ ঘরে ঘুমাতে পারেননি, রাস্তাঘাটে পথে ঘাটে ঘুমিয়েছেন, বিনা বিচারে আটক হয়েছেন, আয়না ঘরের মতো একটি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো একটি জায়গাতে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে 10 বছর 12 বছর ধরে, এইসব মানবাধিকার কর্মীগুলো তখন সম্পূর্ণভাবে চুপ ছিলেন। এই সুশীল শ্রেণীর মানুষগুলো চুপ ছিলেন, যারা আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ সবসময় পেয়ে এসেছেন, কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের কাছ থেকে তারা বেনিফিটেড। সো তাদের এই পোস্টগুলো এখন খেয়াল করতে হবে, দেখতে হবে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এবং তাদের জবাব অবশ্যই উপযুক্ত সময়ে আমাদেরকে দিতে হবে। পরের ব্যাপারে যদি আসি, সেটি হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে বর্তমানে আওয়ামী লীগ কি করার চেষ্টা করছে। বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ দুটি কাজ করার চেষ্টা করছে। এক, তারা রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে, যেটি আমরা গোপালগঞ্জের ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে পারি। গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা হচ্ছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন করেছে। তারা শপথ গ্রহণ করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার তারা ফিরিয়ে আনবে, জোর করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার তারা সমালোচনা করেছে। অর্থাৎ শেখ হাসিনা যে পালিয়ে গেছেন, এটার একটি কাউন্টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে শেখ হাসিনা আসলে পালিয়ে যাননি, তাকে জোর করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা থাকতেই পারতেন, শেখ হাসিনা পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যেত। পদত্যাগ করলে তাকে গ্রেফতার করা হতো, গ্রেফতার করে তাকে জেলে রাখা হতো, সেটি চাননি। তিনি সেটি চাননি বলেই তিনি পালিয়ে গিয়েছেন, নেতাকর্মীদেরকে এভাবে রেখে তিনি পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন তারা ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করছে, এটি গেল একটি। দ্বিতীয়টি হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগ তার স্টেক রাখার চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে আপনি জয়ের কথাগুলো খেয়াল করেন। প্রথমে জয় বলল যে তারা আর নির্বাচন করবে না, তারা রাজনীতিই করবে না, নির্বাচন তো দূরে থাক, তারা রাজনীতি করবে না, শেখ হাসিনা রাজনীতি করবে না, জয় বা তার পরিবার রাজনীতি করবে না, বাংলাদেশ কিভাবে চলবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে, তারা হাত ধুয়ে মুছে ফেলে দিল। ভেরি গুড, থ্যাংক ইউ, আমরা বললাম আলহামদুলিল্লাহ। গতকালকে তিনি আবার সম্পূর্ণ সুর উল্টো করে ফেলেছেন, তিনি বলছেন যে না, আমরা সাথে আছি, আমরা পাশে আছি, আপনারা নেমে আসুন, আপনারা প্রতিবাদ করুন। এই ব্যাপারটি তিনি আবার সামনে নিয়ে এসেছেন। যখনই এই ব্যাপারটি সামনে নিয়ে এসেছেন, একই সাথে তিনি এখন বা তার দল এখন যে কাজগুলো করার চেষ্টা করছে সেটিকে নিষিদ্ধ গোষ্ঠীদের কাজ হিসেবে চিহ্নিত করতে কোন রকম বেগ পেতে হচ্ছে না আমাদের। গতকালকের ঘটনা যদি, গত রাতের ঘটনা যদি আলোচনা করি, সেটা হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একসাথে অথবা অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে গণডাকাতির চেষ্টা করা হয়েছে। একটি ডাকাতির পরিকল্পনা কিভাবে হতে পারে? একটি ডাকাতির পরিকল্পনা এভাবে হতে পারে যে একটি ডাকাতির সাথে আপনি 40 জনকে যোগ করতে পারেন, 50 জনকে যোগ করতে পারেন। আপনি একটি ডাকাতির সাথে 50 জন, 40 জনের পরে যদি যে 500 জনকে যোগ করেন, 600 মানুষকে যদি আপনি যোগ করেন, তখন সেটি আর ডাকাতি থাকে না, সেটি থাকে একটি পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা। কিভাবে করা হয়েছে? গতকাল রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ধানমন্ডি, কল্যাণপুর, তারপরে হচ্ছে মিরপুর 1, 2, 6, 10, 11, 13, 14, ইসিবি চত্বর, কাজীপাড়া, সেনপাড়া, বিভিন্ন জায়গায় অল্প সময়ের ব্যবধানে এই ডাকাতিগুলো করার চেষ্টা করা হয়েছে। ডাকাতদেরকে যখন ধাওয়া করা হয়েছে, তাদেরকে যখন ধরা হয়েছে, সেনাবাহিনী যখন তাদেরকে নিয়ে গিয়েছে এবং জনসাধারণ যখন তাদেরকে একটু উত্তম মাধ্যম দিয়ে আপ্যায়ন করেছে, অনেকেই সেখানে স্বীকার করেছে যে এই কাজগুলো তারা আওয়ামী লীগ নেতাদের কথায় টাকার বিনিময়ে এই কাজগুলো করেছে। তো আপনি চিন্তা করে দেখেন যে এই ধরনের ব্যাপারগুলো যখন আওয়ামী লীগ ঘটানোর চেষ্টা করছে, এবং এটিকে বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ আজকে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, তার আগে গতকাল রাতটাই ছিল তাদের শেষ সুযোগ, যে সুযোগে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারতেন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের আগে, যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন। এরকম একটি চাপ সেনাপ্রধানের উপরে ছিল, এবং সেটিকেই আরো ব্যাপকভাবে প্রকট করার জন্য এই শোডাউন গুলো করার চেষ্টা করা হয়েছে, এই গণডাকাতির ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হয়েছে।
সেটি বুঝতে আমরা আমাদেরকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না। এবং এরকম একটি রিপোর্ট সমকালে এসেছে যে শ্রমিক লীগের এক নেতার ইন্ধনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 16টি আওয়ামী পরিবারের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের ঘর লুটপাট করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে। তাহলে দুয়ে দুয়ে চার মিলালে তো এই ব্যাপারটি আসে যে আওয়ামী লীগ সরকার এখন কিভাবে এই দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুধু যে তারা এখন চেষ্টা করবে ব্যাপারটা তা না। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পরেও এই চেষ্টাটি অব্যাহত থাকবে, ব্যাপকভাবে এই চেষ্টাটি অব্যাহত থাকবে। বিভিন্ন জায়গাতে প্রশাসনিক শূন্যতা, সেই প্রশাসনিক শূন্যতা সুযোগ তারা নিচ্ছে। এবং আমি ব্যাংকিং খাতের একটি উদাহরণ দিতে চাই। আজকের একটি রিপোর্ট এসেছে, সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক আহ, বেনামি ঋণ, দুটি বেনামি ঋণ আটকে দিয়েছে যার পরিমাণ 800 কোটি টাকার উপরে ছিল। এবং ইসলামী ব্যাংক এবং এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর বেশিরভাগ মালিক হচ্ছে এস আলম গ্রুপ। এবং এই এস আলম গ্রুপের বেশিরভাগ ব্যাংক এখন বর্তমানে হচ্ছে চলতি হিসাবে ঋণাত্মক হিসাবে আছে। চলতি আহ, মূলধন তাদের ঋণাত্মক, অর্থাৎ তারা সাধারণভাবে জনসাধারণকে টাকা দেওয়ার ক্ষমতা রাখছে না। বাংলাদেশ ব্যাংকের সাহায্য ছাড়া তারা আসলে টিকে থাকতে পারবে না। কিন্তু তারপরেও সেখান থেকে ঋণ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, অর্থাৎ টাকা ঋণ নিয়ে ডলার করে বিদেশে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। বাংলাদেশকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আহ, তার অর্থনৈতিক অবস্থা সমস্ত কিছুকে পঙ্গু করে দিয়ে আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশ অচল, এই ন্যারেটিভটি প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই গোষ্ঠী। এদেরকে আমরা সামাজিকভাবে প্রতিহত করব, সোশ্যাল মিডিয়াতে প্রতিহত করব, এবং রাজনৈতিকভাবে তো অবশ্যই প্রতিহত করব। এই প্রতিহত শুরু হবে আজকে থেকেই। আজকের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে, শপথ অনুষ্ঠানের পর থেকে এই প্রতিরোধ আরো তীব্র বেগে শুরু হবে ইনশাআল্লাহ।